আর্টিকেল 12 অথরিটি লজ্জা করে না? মুখ্যমন্ত্রী তো এর আগেও বলেছিলেন কারোর চাকরি যাবে, তাহলে আপনি কেন রায়টাকে মেনে নিলেন? গ্রুপ সি গ্রুপ ডি তারা কেন স্কুলে যাবে না? তাদের কি রাইট টু লাইফ নেই? তাদের কি আর্টিকেল 21 ভায়োলেশন হচ্ছে না? সরকারি স্কুলগুলো যদি এরকম ভগ্নদশা হয়, সরকারি স্কুলগুলোতে যদি মানে গার্জিয়ানরা তাদের সন্তানদেরকে পাঠাতে ভয়, আলটিমেটলি কি সরকার সেটাই চাইছে যে এখানে হচ্ছে সরকারি স্কুলগুলো উঠে যায়? তাহলে এই যে কোর্টকে বিভ্রান্ত করা, এই বিভ্রান্ত করার তো কোনো মানে হয় না। কেন কোর্টকে বিভ্রান্ত করল? কালকে যখন মুখ্যমন্ত্রীর কাছে এই বিষয়ে প্রশ্ন করা হয় যে গ্রুপ সি গ্রুপ ডি তাদের যদি আগামী দিনে কোনো রকম অঘটন ঘটায় তার দায়িত্ব কি রাজ্য সরকার? আপনারই পরিবেশ মন্ত্রক বলছে যে 21,000 কলকারখানা বন্ধ হয়েছে। মুখ্যমন্ত্রী গতকাল বললেন যে এটা একটা স্বস্তির খবর। এটা কি আদৌ একটি স্বস্তির খবর বলে আপনি মনে করেন? স্বস্তির খবর সেটা তো যারা চাকরি হারা শিক্ষক তারাই তো বলে দিয়েছে যে স্বস্তি কি স্বস্তি। মহামান্য আদালত আপনি যার ভিত্তিতে বলছেন যে এরা টেন্টেড, এরা টাকা ফেরত দেবে, কোন ডেটার পরে ভিত্তি করে? যে বাঙালি একটা সময়ে ভারতবর্ষকে নেতৃত্ব, এখন সেই বাঙালি সমাজের মেরুদণ্ড ভাঙার কাজ করছেন হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শিক্ষাটাকে পুরো শেষ করেছেন, স্বাস্থ্যটাকে শেষ করে 31শে ডিসেম্বরের মধ্যে নিয়োগ প্রক্রিয়া শেষ করতে হবে জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো যেরকমটা তিনি বলেছিলেন যে তিনি চাকরি বাঁচানো তার দায়িত্ব, কিন্তু এখানে তো প্রায় বলা যেতে পারে কার্যত চাকরি দেওয়ার দিনটাই শুধু পিছিয়ে গেল। মুখ্যমন্ত্রী দেখুন এই যে বক্তব্যগুলো, মুখ্যমন্ত্রী তো এর আগেও বলেছিলেন কারোর চাকরি যাবে না, কিন্তু ঘটনাটা দেখুন, ঘটনাটা হচ্ছে এটাই যে আলটিমেটলি যে বিষয়টা নিয়ে আমরা ডিসকাশন করছি যে যোগ্য অযোগ্য, টেন্টেড মানে নন টেন্টেড, এবার নন টেন্টেড কারা ঢোকালো ওখানে? টেন্টেডরা যে ঢুকলো, টেন্টেডরা কাদের জন্য ঢুকেছে? এই যে টেন্টেডদের ঢোকানোর জন্য যে মানে আপনার যারা হচ্ছে মেধাবী, যারা পড়াশুনো করে চাকরি পেয়েছে তাদেরকে কেন অসুবিধার মধ্যে ফেলা হলো? কোশ্চেন তো এইটাই যে যারা টেন্টেডদেরকে ঢোকালো তাদেরকে কেন জেলে, মানে তারা কেন তার শাস্তি পাবে না? শাস্তিটা দেওয়া উচিত ছিল তো তাদেরকে, সেই ইনস্টিটিউশনকে, সেই আর্টিকেল 12 অথরিটিকে, যারা মনে করেছে যে টেন্টেডদেরকে ঢুকিয়ে টাকা আমরা ইনকাম করব এবং ফলে যারা মেধাবী তাদের চাকরিটা বা তাদেরকে আজকে ভুক্তভোগী হতে হচ্ছে। দীর্ঘদিন চাকরি করার পরে তাদের আজকে চাকরিটা চলে যাচ্ছে, তাদের ইএমআই চলছে হয়তো ফ্ল্যাটে, হয়তো তার বাবা মায়ের মানে ওষুধটা হয়তো তার টাকায় চলে, কিনতে হয়। তো এই দায়িত্বটা কার? এই দায়টা কার? আর্টিকেল 12 অথরিটি লজ্জা করে না যে আপনারা বলছেন যোগ্য অযোগ্য? এই যোগ্য অযোগ্য তখনই তো আপনাদের বলা উচিত ছিল যে যোগ্য অযোগ্য, সুতরাং আমরা পদত্যাগ করছি। এটা বাগ কমিটির রিপোর্ট আসে, আপনারা কেন ডিসকার্ড করেছিলেন বাগ কমিটির রিপোর্টকে? জাস্টিস বাগ যখন বলেছিলেন যে এরকম ভাবে আপনার ইলিগালিটি হচ্ছে, যখন এই যে ছাত্রছাত্রীরা যারা চাকরি পায়নি, বঞ্চিত ছিল, তারা যখন এসএসসির দরবারে যখন খটখটিয়েছে, তো তাদের কনসার্ন যদি সেদিন শোনা হতো তাহলে তো আজকে এই দিনটা দেখতে হতো না। তাহলে সুতরাং এইটা কেন হচ্ছে? এই যে টেন্টেডদের ঢুকিয়ে আজকে লজ্জা করছে না বলতে যে আমরা আলাদা করার চেষ্টা করছি? তা আলাদা করছেন মানে কে ঢুকিয়েছে? তাহলে যদি কেউ ঢুকিয়ে থাকে তার দায়িত্ব তাদের দায়িত্বটা নিতে হবে। আলটিমেটলি তারাই কি তাহলে স্কুলে পড়ালো? আজকে দেখুন প্রথমত যে সমাজের সামনে কি বার্তা গেল, আজকে অভিভাবকরা যদি ভাবতে শুরু করে যে এতদিন ধরে আমার শিশুটা, আমার বাচ্চা পড়েছে একটা টেন্টেড টিচারের কাছ থেকে, তো তার মনে কি একটা আশঙ্কা তৈরি হবে না যে এই যে টিচারটা যেটা আসছে হয়তো সে মেধাবী কিন্তু আলটিমেটলি সে টেন্টেড নয়? তো এই যে কনসেপ্টটা, এই কনসেপ্ট থেকে আগামী দিনে যদি গার্জিয়ানরা মনে করে যে তাদের সন্তানদেরকে তারা আর সরকারি স্কুলে পড়াবেন না, সরকারি স্কুলগুলো যদি এরকম ভগ্নদশা হয়, সরকারি স্কুলগুলোতে যদি মানে গার্জিয়ানরা তাদের সন্তানদেরকে পাঠাতে ভয় পান, তারা কনফিডেন্স না পান, তারা যদি বেসরকারি স্কুলের দিকে ঝুঁকে যান, তাহলে আলটিমেটলি কি সরকার সেটাই চাইছে যে এখানে হচ্ছে সরকারি স্কুলগুলো উঠে যাক? রাজ্য সরকারের তরফে আর কি আদৌ যোগ্য অযোগ্য বাছাই নিয়ে যে রিভিউ পিটিশন দায়ের করার কথা ছিল, আপনার কি মনে হয় এই রায়ের পর আর রিভিউ পিটিশন দায়ের করা হবে? রিভিউ পিটিশন মানেটা কি? রিভিউ পিটিশন মানে যে রায়টা হয়েছে সেই রায়টা আমরা সন্তুষ্ট নই, ফলে সেটাকে আমি রিভিউ করার জন্য বলছি। এবার কোশ্চেনটা হচ্ছে যে এই যে রায়টা তো আপনারা এবার মেনে নিলেন, যে কারণের জন্য মধ্যশিক্ষা পর্ষদ আপনার সুপ্রিম কোর্টে গেল যে আপনার রায়টা আমি মেনে নিচ্ছি, কিন্তু এটা স্লাইড মডিফিকেশন করুন। বাচ্চারা যেহেতু পড়াশোনা করতে পারছে না, শিক্ষক নেই, ফলে আপনারা একটু সুযোগ দিন এই শিক্ষাবর্ষের জন্য।
তাহলে আপনি কেন রায়টাকে মেনে নিলেন? আজকে যদি রায়টা না মানতেন তাহলে রিভিউ পিটিশনের সুযোগ থাকতো। এরকম তো হয় যে ধরুন টু জাজ বেঞ্চ যে রায় দিয়েছে কনস্টিটিউশনাল বেঞ্চের ক্ষেত্রে আমরা দেখেছি, যেটা কেশবনন্দ ভারতীর ক্ষেত্রে মানে ফিফথ যে জাজ বেঞ্চ যে রায়টা দিচ্ছে, সেভেন জাজ বেঞ্চ তার মানে সেট অ্যাসাইড করছে, এরকম উদাহরণ রয়েছে। একাধিক আপনার জাজমেন্ট রয়েছে যেটাকে আপনার রিভিউ পিটিশনে খারিজ হয়েছে। এই কিছুদিন আগে এনআইওএস এর যে ডিএলএড নিয়ে, ডিএলএড প্রথমে বললো মান্যতা দেবে না এনআইওএস এর ডিএলএড, পরবর্তীকালে যারা পরীক্ষায় বসবে, কিন্তু রিভিউ পিটিশন করার পরে দেখা গেল যে সেই আগের যে অর্ডারটা, সে আগের অর্ডারটাকে সেট অ্যাসাইড করা হয়েছে। তো সেই সুযোগটা তো ছিল, তাহলে সেই সুযোগটা আপনারা কেন বঞ্চিত করলেন মানুষ, মানে সেই মেধাবী ছাত্রছাত্রী মানে যারা শিক্ষক যারা আজকে চাকরি হারিয়েছেন তাদেরকে কেন বঞ্চিত করা হলো? এটা মুখ্যমন্ত্রী তো বলেছিলেন তার চাকরি বাঁচানো নিয়ে বিভিন্ন ধরনের প্ল্যান, একাধিক প্ল্যানের কথা তিনি বলেছেন রেডি আছে, কিন্তু এখন তো চাকরিহারারা প্রশ্ন করছে তার বাস্তবে প্রতিফলন তো আর দেখা যাচ্ছে না। না, বাস্তবে কিভাবে প্রতিফলন করবেন? আলটিমেটলি যে কথাটা মুখ্যমন্ত্রী বলছেন সেই কথাটা তো কোর্টে গিয়ে বলতে পারছেন না। কোর্টে গিয়ে আপনি ভাবতে পারেন, ধরুন দেবাংশু বসাকে, জাস্টিস দেবাংশু বসাকের যে জাজমেন্ট আপনি দেখুন 141, 42, 43 যে প্যারাগ্রাফ, সেই প্যারাগ্রাফে স্ট্রিক্টলি লেখা রয়েছে যে দেয়ার ইজ এ পসিবিলিটি ওয়্যার ফার্দার ইরেগুলারিটিস কুড এক্সিস্ট, মানে আরো ইরেগুলারিটি থাকতে পারে, এবং রাজ্য সরকার সেটাকে স্বীকার করে নিচ্ছে। আপনি দেখবেন দেবাংশু বসাকের জাজমেন্ট, রাজ্য সরকার নিজে স্বীকার করেছে এটা যে হ্যাঁ দুর্নীতি হয়েছে, এবং দুর্নীতির ফলে যে আরো যে ইরেগুলারিটিস থাকতে পারে কিনা, আরো টেন্টেড ক্যান্ডিডেট থাকতে পারে কিনা, সেটা সম্ভাবনা আমি বলতে পারছি না। তাহলে এই যে কোর্টকে বিভ্রান্ত করা, এই বিভ্রান্ত করার তো কোনো মানে হয় না। কেন কোর্টকে বিভ্রান্ত করলেন? গ্রুপ সি গ্রুপ বি শিক্ষাকর্মীরা বলছেন মধ্যশিক্ষা পর্ষদ তাদের হয়ে কিছু করেনি, এবং তাদের প্রায় বলতে গেলে যে দায় ছাড়া ভাব সেটা কিন্তু মধ্যশিক্ষা পর্ষদ করেছে, কারণ তাদের কিন্তু চাকরি নিয়ে সুপ্রিম কোর্ট কোনো কথাই শোনেনি। না, আমার বক্তব্য হচ্ছে কালকে যখন মুখ্যমন্ত্রীর কাছে এই বিষয়ে প্রশ্ন করা হয় যে গ্রুপ সি গ্রুপ ডি তাদের কি হবে, তারা তো সবাই আপনার যদি ওই যেটা আপনার ইয়েটা কি বলে আপনার পঙ্কজ বানসালের কাছ থেকে যে ডেটাটা পাওয়া গেছে, তো সেই ডেটা অনুযায়ী সবাই তো আপনার টেন্টেড নয়, মানে টেন্টেড নয়। তাহলে যারা টেন্টেড নয় তারা কেন আজকে স্কুলে যাবে না, তাদের ক্ষেত্রে কেন বঞ্চিত করা হলো? এবং সব থেকে বড় জিনিস হচ্ছে এত বড় বড় লয়ার আপনারা নিলেন ওখানে, অভিষেক মনি সিংভি থেকে শুরু করে কপিল সিকবাল, একটা বারের জন্য তারা তো বললো না যে গ্রুপ সি গ্রুপ ডি তারা কি করবে, গ্রুপ সি গ্রুপ ডি তারা কেন স্কুলে যাবে না? তাদের কি রাইট টু লাইফ নেই? তাদের কি আর্টিকেল 21 ভায়োলেশন হচ্ছে না? তারা কি মানুষ নয়? আসলে ব্যাপারটা হচ্ছে এই সরকার এটা চায় যে একটা ওভারঅল ন্যারেটিভ তৈরি করতে, যে শিক্ষকদের তো কিছু একটা হলো, এই যে ব্যাপারটা মানে গ্রুপ সি গ্রুপ ডি কে তাহলে কেন বঞ্চিত করলেন আপনারা এরা অ্যাকচুয়ালি যেটা করতে চাইছে সেটা হচ্ছে যে কিছুদিনের জন্য ব্যাপারটাকে গুলিয়ে দিতে চাইছে। যে কারণে এ তো একটা নয় যে এরকম ধরুন 9, 10, 11, 12 এরকম তো একটা দুটো বিষয় নয়, চারটে বিষয় রয়েছে, 9, 10, 11, 12, গ্রুপ সি আর গ্রুপ ডি। তাহলে গ্রুপ সি গ্রুপ ডির জন্য একটা কথা কেন খরচা করা হলো না ওখানে দাঁড়িয়ে? তারাও তো, তাদের মধ্যে অনেকে যোগ্য, যেটা আপনার সিবিআই রিপোর্টে দেখতে পেয়েছি, বা আপনাদের স্টেট গভর্নমেন্ট এসএসসি যে ডেটা দিয়েছে সেখানেও আমরা দেখতে পেয়েছি। তাদের হয়ে কেন কথা বলা হলো না? আজকে যদি সমাজের ভিতরে কোনো রকম টার্মাইল সৃষ্টি হয়, এই এসএসসি গ্রুপ সি গ্রুপ ডি কর্মচারীরা এরা যদি আগামী দিনে কোনো রকম অঘটন ঘটায়, তার দায়িত্ব কি রাজ্য সরকার নেবে? তার মানে আগামী দিনে সরকারি চাকরি করতে গেলে এবার মানুষ তো 10 বার ভাববে, 10 বার 100 বার ভাববে যে আলটিমেটলি আগে বেসরকারি চাকরিতে সিকিউর ছিল না, আজকে তো সরকারি চাকরিতে সিকিউরিটি নেই, সেই ব্যবস্থা তো আপনি করে দিয়েছেন যে আগামী দিনে কোন সরকারি চাকরি তারা করতে যাবে। এবং সব থেকে বড় জিনিস তাদের তো রাইট টু লাইফ রয়েছে। একটা সন্তান যেখানে আপনার সরকার এতগুলো কলকারখানা বন্ধ, 21,000 প্রায় কলকারখানা বন্ধ করেছে, যেটা আমরা বলছি না, বলছে আপনার পরিবেশ মন্ত্রক, আপনারই পরিবেশ মন্ত্রক বলছে যে 21,000 কলকারখানা বন্ধ হয়েছে, তাহলে চাকরি নেই, পরিযায়ী শ্রমিক বেড়ে যাচ্ছে, রাজ্য থেকে বাইরের রাজ্যে চলে যাচ্ছে, সেখানে দাঁড়িয়ে গ্রুপ সি গ্রুপ ডির মতো জায়গায় কিছু ছাত্রছাত্রী তারা অ্যাকোমোডেট হয়েছিল, তারা চাকরি পেয়েছিল, আজকে তাদেরকে আপনি পথে বসালেন। মুখ্যমন্ত্রী গতকাল বললেন যে এটা একটা স্বস্তির খবর, এটা কি আদৌ একটি স্বস্তির খবর বলে আপনি মনে করেন? স্বস্তির খবর সেটা তো যারা চাকরি হারা শিক্ষক তারাই তো বলে দিয়েছে যে স্বস্তি কি স্বস্তি নয়। আপনি বলুন যে একটা ক্যান্সারের পেশেন্ট, সেই ক্যান্সারের পেশেন্ট যদি জানে যে ভাই 3 মাস পরে সে মারা যাবে, তা তার তো আরো প্রত্যেকদিন সে মরবে। এরকম না যে সে মানে আপনার 3 মাস পরে মরবে সুতরাং সে রিল্যাক্স করে আনন্দে কাটাবে, এটা তো হয় না। তাকে তো স্ট্রিক্টলি বলে দেওয়া হলো যে ভাই ডিসেম্বর 31-এর পরে তুমি আর থাকবে না। তার মানেটা কি?
ব্যাপার হচ্ছে যে কোনো স্বস্তি নয়, যেটা করা যেতে পারতো যে রিভিশন করা যেতে পারতো, যে কোর্টকে তো বলা যেতে পারতো যে মহামান্য আদালত, আপনি যার ভিত্তিতে বলছেন যে এরা টেন্টেড, এরা টাকা ফেরত দেবে, কোন ডেটার পরে ভিত্তি করে? সেটা হচ্ছে যে পঙ্কজ বানসালের ডেটা। সেই পঙ্কজ বানসালের ডেটাই যদি সত্যি হয়, তাহলে যাদের নাম্বারটা এসএসসি সার্ভারে এবং পঙ্কজ বানসালের যে ডেটা ওই হার্ড ডিস্ক দুটোর সঙ্গে মিলছে, তারা তো তাহলে টেন্টেড নয়। তো তাদেরকে ব্যবস্থাটা করে দিন। এই এই এইটা মানে এই পয়েন্টটা কেন রাখা হচ্ছে না? এই পয়েন্টটা কেন রাখা হয়নি? এই এই তালিকাটা যদি দেওয়া হতো তাহলে তো এই দিনটা দেখতে হতো না, বা রিভিউ পিটিশনে তো অন্যরকম রেজাল্ট আসতো। সেটা না এসে আপনারা পুরো ব্যাপারটাকে গোলমেলে করে পুরো ঘেটে দিলেন। 21 এপ্রিল এসএসসি বলেছিল যে তারা যোগ্য অযোগ্যর তালিকা প্রকাশ করবে। আজকের এই রায়ের পর কি তারা আদৌ প্রকাশ করবে বলে আপনি মনে করেন? না, এরা তো দেখুন, ফার্স্ট অফ অল হচ্ছে এসএসসি বারবার করে, এটা তো নয়, দেখুন এটা বাক কমিটির রিপোর্ট এসেছে, এটা সিঙ্গেল বেঞ্চে হয়েছে, আপনার ডিভিশন বেঞ্চে হয়েছে, সুপ্রিম কোর্টে শুনানি হয়েছে, সুপ্রিম কোর্ট থেকে আবার ডিভিশন বেঞ্চে ব্যাক করে দেওয়া হয়েছে, ডিভিশন বেঞ্চ আবার রায় দিয়েছিল যে চাকরি খারিজ 26,000, তারা আবার সুপ্রিম কোর্টে গিয়েছিল, সুপ্রিম কোর্টে সেখানেও শুনানি হয়েছে। এতগুলো শুনানির মধ্যে আপনার কি মনে হয় না যে আপনি জাজমেন্ট, দুটো জাজমেন্টই পড়ে দেখুন, প্রত্যেক বারেই চাওয়া হয়েছে যে আপনারা তালিকাটা দিন। তাহলে যারা ওই সময় তালিকা দিতে পারেনি তারা কি এখন তালিকাটা দেবে? এই যে একটা টার্ময়েল তৈরি হলো শিক্ষা জগতে দুটো ক্ষেত্রেই, দেখুন অভিভাবকরা ভাবছে যে আগামী দিন আমি বাচ্চাদেরকে স্কুলে পাঠাবো কিনা, মানে সরকারি স্কুলে পাঠাবো কিনা, আর আগামী দিনে কোনো ভালো ছাত্র, মেধাবী ছাত্র, তারা যারা স্বপ্ন দেখে আগামী দিনে আমরা শিক্ষক হব, তো তারা শিক্ষকতার পেশায় আসবে কিনা, এটাও কিন্তু একটা বড় কোশ্চেন চিহ্ন জায়গা তৈরি হয়েছে। যে যদি মেধাবী ছাত্রছাত্রীরা তারা যদি শিক্ষকতার পেশায় না আসে, তাহলে কারা পড়াবেন স্কুলগুলোতে? আপনি জানেন যে ডেনমার্কে বা ইউরোপিয়ান অনেক মানে ম্যাক্সিমাম কান্ট্রিতে সব থেকে যে ক্লাসের ফার্স্ট বয়, সেকেন্ড বয়, থার্ড বয়, তারা কিন্তু শিক্ষকতার পেশায় যায়, এবং শিক্ষক হচ্ছে একটা সমাজের মেরুদণ্ড। সবাই শিক্ষকের কাছেই পড়ে আমরা মানুষ হয়েছি। তো সুতরাং সেই শিক্ষকতা পেশাতে যদি আসতে লোকের অনীহা হয়, মেধাবী ছাত্রছাত্রীরা যদি ভাবতে শুরু করে যে আমার চাকরি থাকবে কি থাকবে না, বা আলটিমেটলি সিকিউরিটি নেই সেখানে, বা আমার সামাজিক ভাবে আমাকে হেনস্থার শিকার হতে হবে, হ্যাঁ, সমাজের চোখে আমাকে দাগিয়ে দেওয়া হবে, কোন মেধাবী ছাত্রছাত্রী আপনার পড়াতে আসবে বলুন তো? এই যে সামাজিক একটা একটা মানে মানে বিশৃঙ্খলা তৈরি হলো, সামাজিক টার্মোয়েল তৈরি হলো, এটা কিন্তু পশ্চিমবাংলার জন্য অত্যন্ত খারাপ, বাঙালি সমাজের জন্য অত্যন্ত খারাপ। এবং যে বাঙালি একটা সময়ে ভারতবর্ষকে নেতৃত্ব দিত, তাদের কিন্তু আগামী দিনে, যারা সিপিএম তো অলরেডি শেষ করে দিয়ে গেছে, জ্যোতি বসু নিজে ইংলিশটাকে তুলে দিয়ে মেরুদণ্ড তো অলরেডি ভেঙে দিয়েছিল, এখন সেই বাঙালি সমাজের মেরুদণ্ড ভাঙার কাজ করছেন হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শিক্ষাটাকে পুরো শেষ করেছেন, স্বাস্থ্যটাকে শেষ করেছেন। একটা ডক্টরকে 36 ঘন্টা আপনার টানা ডিউটি করতে হয়, সেখানে কোনো সিকিউরিটি নেই। কে ডাক্তার হতে চাইবে এই রাজ্যে? তো যার জন্য বাংলা গর্ববোধ করতো, সেইগুলো তো আজকে শেষ হচ্ছে।